থাকলে আবার পানির হেলিকপ্টার অভাব হতো না। এর আগের বার দিয়েছে না হেলিকপ্টারে পানি। শক্তির ভিত হলো মুক্তিযুদ্ধ, আর বাংলাদেশবাসী যে মুক্তিযুদ্ধের বিরোধী কোনো দলের হাতে ক্ষমতা তুলে দেবে না তা নয় আর নয় ডক্টর ইউনূস, এটাই এখন বাংলাদেশের আম জনতার হৃদয়ের কথা। আগামী 30 নভেম্বর থেকে 16 ডিসেম্বর লাগাতার কর্মসূচি করবে আওয়ামী লীগ। গোটা বাংলাদেশ উত্তাল হতে চলেছে আওয়ামী লীগের আন্দোলনে। লাগাতার কর্মসূচি, লাগাতার মিটিং, লাগাতার মিছিল, লাগাতার বিক্ষোভ, স্লোগান উঠবে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। প্রস্তুতি এখন তুঙ্গে। ইউনূস মহাজনের মাইন কাচিপা থেকে বেরোনো যেন হচ্ছেই না। যে বিদেশি শক্তি ইউনূস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন চারদিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চিড়ে চ্যাপটা ইউনূস মহাজনের এখন তখন দশা। এক একটি পক্ষ ইউনূসকে চাপ হিসেবে আজকাল অংশগ্রহণ শব্দটিকে খুব উপযুক্ত মনে করছে। যেমনটি বলেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। তিনি সরাসরি বলেছেন যে ইউরোপ থেকে এয়ারবাস না কিনলে সরকারের সঙ্গে ইউরোপের সম্পর্ক খারাপ হবে। এই খারাপ হওয়ার প্রথম হুমকি হিসেবে তিনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। দেশের গত 15 মাসের শাসনকালকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে দেশটা আসলে এতদিন বাংলাদেশের কেউ চালায়নি। পুরো শাসন আমলটা চলছে বিদেশের নির্দেশে, চালিয়েছে আধা দেশি আধা বিদেশিদের দ্বারা। বিভিন্ন দেশি বিদেশি চাপে সরকার পতনের পর, অর্থাৎ যে কোনো রাজনৈতিক পরিবর্তনের পরপরই বৈদেশিক অংশীদারদের প্রত্যাশা হঠাৎ করে বেড়ে যায়। এটা আমরা মিশরে দেখেছি, এটা অন্য অনেক দেশেছি, এটাই বিশ্ব রাজনীতির স্বাভাবিক নিয়ম। তবে বাংলাদেশের ক্ষেত্রে ইউনূস সরকারের উপর এবার চাপের পরিমাণ এত বেশি যে পারলে বঙ্গভবন কিংবা যমুনাও পরিচালনার জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়া লাগতে পারে ইউনূসের। এরই মধ্যে দেশের তেল গ্যাস বন্দর গেছে বিদেশিদের হাতে, 3 গুণ দামে গম আসছে আমেরিকা থেকে, তুলা আসছে আমেরিকা থেকে, পাকিস্তান কিনছে বাংলাদেশের জন্য চাল, আর এখন কাইজ্জা বেঁধেছে বোয়িং আর এয়ারবাস কেনা নিয়ে। বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ইউরোপের এই দড়ি টানাটানিতে ইউনূসের দশা এখন মাইন কাচিপায় পড়ার মতো। কেন বোয়িং আর এয়ারবাস নিয়ে আমেরিকা এবং ইউরোপের কাইজ্জায় ইউনূস মাইন কাচিপায় পড়েছে বলুন তো? প্রথমত, ইউনূসের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির জের ধরে ইউনূস সরকার আমেরিকার কাছ থেকে বোয়িং কেনার প্রতিশ্রুতিতে গোপন চুক্তি করে, যার সংখ্যা মোট 25। এটা ছোট অর্ডার নয়, অনেক বড় অর্ডার। বড় অর্থ, দীর্ঘমেয়াদী দায়, আর এর সঙ্গে আছে আরো কিছু আমদানির চুক্তি, যেমন গম, সয়াবিন, তুলা ইত্যাদি। সবই আসছে অত্যাধিক উচ্চ মূল্যে, চড়া মূল্যে। যুক্তরাষ্ট্র চায় তাদের বাজারে আরো বড় ক্রেতা হোক বাংলাদেশ, যাতে নিজেদের বাণিজ্য ঘাটতি বোঝা তারা হালকা করতে পারে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বলতে চাইছে যে আমরা তো ইউনূসের অপশাসনকে যার পর নাই সমর্থন দিয়ে যাচ্ছি, তাহলে এতদিন ইউনূস সরকার যা করেছে তার সিকি ভাগও যদি শেখ হাসিনার সরকার করতো, তাহলে আমরা এতদিন রাস্তায় নেমে যেতাম শেখ হাসিনার সরকারকে ফেলে দিতে। মানবাধিকার থেকে অপশাসন, নিরাপত্তা থেকে চাকরিচ্যুতি, দারিদ্র, ক্ষুধা, কোনো কিছু নিয়েই তো আমরা ইউনূসের অপশাসন বিষয়ে কিছু বলছি না, কারণ ইউনূস কথা দিয়েছিল আমাদের কাছ থেকে এয়ারবাস কিনবে, 14টা এয়ারবাস, আমাদেরকে বাংলাদেশে অবাধ বাণিজ্যের সুযোগ দেওয়া হবে। কিন্তু ইউনূস এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নকে কিছুই দেয়নি। যুক্তরাজ্যের মন্ত্রীরা গিয়ে দেখা করছেন, কথা বলছেন, চাপ দিচ্ছেন। যুক্তরাজ্যের হাই কমিশনার 2 দিন পর গিয়ে দেখা করছেন, জার্মান অ্যাম্বাসেডর গিয়ে দেখা করছেন, ফরাসি অ্যাম্বাসেডর গিয়ে দেখা করছেন এবং চাপ দিয়ে যাচ্ছেন। ওদিকে ডেনমার্ককে দিয়েছে বন্দর, কিন্তু আমরা কি বানের জলে ভেসে এসেছি? এটাই তো ইউরোপের কথা হওয়া উচিত, তাই হয়তো বলেছে। ইউনূস কি জানে না এর পরিণতি কি হতে পারে? আমরা এখন কেবল অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললাম, এরপর কি করব সেটা ইউনূস বুঝবে যদি এয়ারবাস কেনার চুক্তি না করে। একদম খোল্লাই কথাটি বলছেন, মানে এই কথাটাই বলার চেষ্টা করছেন জার্মান রাষ্ট্রদূত। আলোচনার পরেও ফ্রান্স থেকে এয়ারবাস না কিনলে তার প্রভাব বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের উপর পড়বে বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটস। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন বিমানের জন্য উড়োজাহাজ কেনার যে আলোচনা চলছে, সেখানে ইউরোপীয় কোম্পানির এয়ারবাসকে রাখার পক্ষে বলছে ইইউ। মানে সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা একযোগে এয়ারবাস কেনার বিষয়টি যৌক্তিকভাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে জার্মান রাষ্ট্রদূত বলেন, এয়ারবাস না কিনলে তো অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক নেতিবাচক প্রভাব পড়বে, সেটি বড় আকারে না হলেও পড়বে, যেমন বাণিজ্যিক সহ জিএসপি প্লাস আলোচনাকেও প্রভাবিত করবে। হুমকিটা বুঝতে পেরেছেন? বাংলাদেশের গার্মেন্ট শিল্প আমেরিকায় ধরা খেয়েছে, এখন ইউরোপে ধরা খাবে। তিনি বলেন এটি কাউকে হুমকি দেওয়া নয়, বরং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সিদ্ধান্তগুলোর পরিবেশকে প্রভাবিত করে। হুমকি দেওয়া
দেওয়া নয়, কিন্তু হুমকি তো দিয়েছেন। এয়ারবাস কেনার মতো সিদ্ধান্ত আলোচনা ও আলোচনার সামগ্রিক পরিবেশ নির্ধারণ করে। অবশ্যই এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত, কিন্তু ব্যক্তিগত বা বাণিজ্যিক জীবনের মতোই সিদ্ধান্তগুলোর একটি সামগ্রিক ফল থাকে। কূটনৈতিক ভাষা। ইউরোপের রাজনৈতিক বাস্তবতা হলো তারা আজকে কোনো দেশে বিনিয়োগ করুক বা মানবাধিকার নিয়ে কথা বলুক, সবকিছুর আড়ালে একটা বাণিজ্যিক স্বার্থ সবসময় থাকে। এক্ষেত্রে সেই স্বার্থের নাম এয়ারবাস। মানে বাংলাদেশের ক্ষেত্রে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য সবারই প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ একটাই, বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হবে এয়ারবাস। তাহলে ইউরোপের বাজার থেকে কেনাও উচিত এয়ারবাস। যুক্তরাষ্ট্রকে সুবিধা দিলে ইউরোপও সুবিধা চাইবে, এটা খুবই বাস্তব হিসাব। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের কি আদৌ এত অর্থনৈতিক সামর্থ্য আছে? একসঙ্গে 25টি বোয়িং আর সম্ভাব্য 14টি এয়ারবাস, এই পরিমাণ বিমান দিয়ে কি করবে বাংলাদেশ? বাংলাদেশের যাত্রী আছে, রুট আছে, লাভজনক অপারেশন আছে। জাতীয় পতাকাবাহী সংস্থা কি এত বড় বহর চালাতে সক্ষম? বিমানের বর্তমান পরিস্থিতি দেখলে উত্তরটা খুব স্বস্তিদায়ক মনে হয় না। দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতি, ব্যবস্থাপনাগত অদক্ষতা, রুটের সংকট, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকা, এসব বাস্তবতা ভীষণ কঠিন করে তোলে বহর বাড়ানোর যুক্তি। এখন ধরুন ইউনূস এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় থাকার জন্য, যাতে ইউনূস সরকারের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন না তোলে, যাতে সম্পর্ক খারাপ না হয়, আলোচনার টেবিল ঠান্ডা থাকে। 15 মাস কেউ কিছু বলেনি, কিন্তু এখন তো বলতে শুরু করেছে। অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে শুরু হয়েছে, এরপর নিশ্চিতভাবে মানবাধিকার লঙ্ঘন থেকে বাকি সবকিছু নিয়ে কথা তুলবে ইউরোপীয় ইউনিয়ন। কারণ প্রতিশ্রুতির একটা সময়সীমা থাকে, বেশি দিন কাউকে শুধু কথায় ধরে রাখা যায় না। আর যখন বাস্তব দাম দিতে হয় তখনই বোঝা যায় প্রতিশ্রুতি আর সমকক্ষতার ব্যবধান কতটা বড়। এখানেই বর্তমান সংকটের মূল জায়গাটা। বিদেশি অংশীদাররা প্রত্যেকে ভাবছে তোমরা আমাদের তো প্রতিশ্রুতি দিয়েছিলে, যুক্তরাষ্ট্র ভাবছে আমাদের সঙ্গে শুল্ক আলোচনা চলেছে, বোয়িং এর অর্ডার তো তুমি বাড়িয়ে দিয়েছিলে, ইউরোপ ভাবছে এয়ারবাস তো আগেই প্রতিশ্রুতি পাওয়া জিনিস, তার মাধ্যমে তো ক্ষমতায় এসছো, এখন বাদ দিলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। ডেনমার্কের সঙ্গে বন্দর ইস্যুতে বড় অঙ্গীকার দিয়ে রাখা হয়েছিল এবং সেই অঙ্গীকার পালিত হয়েছে। ফলে প্রতিটি দিক এখন ডেলিভারি চায়, সবাই এখন ডেলিভারি দিতে যায়, প্রতিশ্রুতির ডেলিভারি। এই জায়গায় এসে সীমাবদ্ধতাটা ভয়াবহ স্পষ্ট। দেশের রাজস্ব ঘাটতি বাড়ছে, রিজার্ভ চাপের মধ্যে আমদানি ব্যয় বাড়ছে, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা কঠিন হচ্ছে। এই অবস্থায় শত শত কোটি ডলার মূল্যের বিমান চুক্তি বাস্তবায়ন করা অর্থনীতিকে আরো দুর্বল করে দেবে। এমনকি ভুল সিদ্ধান্ত হলে দীর্ঘমেয়াদে ঋণ চক্র হওয়ার ঝুঁকি থাকে। বাংলাদেশ ইতিমধ্যেই এক বিরাট ঋণ চক্রের মধ্যে পড়ে গেছে। একসঙ্গে একযোগে এতগুলো প্রেমের সম্পর্ক যে রাখা যায় না, তা ইউনূস এবং তার সরকার হাড়ে হাড়ে বুঝতে পারছে। একসঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপ, ডেনমার্ক এতগুলো শক্তিকে সন্তুষ্ট রাখা খুব কঠিন, তাই না? রাজনৈতিকভাবে কোনো সরকার যতই আন্তর্জাতিক সমর্থন চায় না কেন, অর্থনৈতিক হিসাব যদি না মিলে বা মিল খায়, তখন সব প্রতিশ্রুতি সংকট তৈরি করে। অনেক প্রতিশ্রুতি দিয়ে সবাইকে কিছুদিনের জন্য শান্ত রাখা সম্ভব, কিন্তু অর্থনীতি যখন বলে আমি আর পারছি না, তখন সব প্রতিশ্রুতি একে একে একই জায়গায় ধাক্কা মারে। এখন সরকার সেই ধাক্কার মুখে দাঁড়িয়ে আছে। কোন প্রতিশ্রুতি রাখবে আর কোনটা আপোষ করবে, কোনটা ছেড়ে দেবে, এই সিদ্ধান্ত আগামী মাসগুলোতে তাদের প্রধান পরীক্ষা। এই মাইনকাচিপা থেকে বের হতে ইউনূস পারবেন? আমার মনে হয় না। চিপায় চ্যাপটা হতে হতে তিনি একটা নির্বাচন দেবেন হয়তো, কিন্তু সে নির্বাচন বাংলাদেশকে আরো বড় গাড্ডায় ফেলে দেবে। বোয়িং এয়ারবাস যুদ্ধে ইউনূস তার বর্তমান, ভবিষ্যৎ এবং পরকাল সবই যে খোয়াবেন তাতে কোনো সন্দেহ নেই। এটা হতে পারে বাংলাদেশের জনগণের কপাল পুড়িয়ে ইউনূস দুই পক্ষের সঙ্গেই চুক্তি করতে পারেন, কিন্তু তাতে দেশের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। তাতে আপনার কোনো সন্দেহ আছে? আমার নেই। দেখাই যাক কি করেন মহাজন। ভালো থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করার জন্য অনেককেই নানা ধরনের চাপ সহ্য করতে হয়েছে, নাজেহাল হতে হয়েছে, এরকমটা আমরা দেখেছি। এক সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য 3 জন সাংবাদিকের চাকরি চলে যাওয়ার ঘটনাও আমরা দেখেছি। আমরা অনেকদিন আগে যে ব্যাপারটা দেখেছিলাম প্রধান উপদেষ্টার বাণী, সেই প্রধান উপদেষ্টার বাণীকে নিয়ে একটা সুন্দর ফটোকার্ড তৈরি করা হয়েছে। তিন বেলায় 3 ভাবে কিভাবে কথা বলা হচ্ছে সেটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে, এবং এই ফটোকার্ডটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়ের। সেখানে প্রথম নিউজে বলা হচ্ছে যে মন খুলে আমাদের সমালোচনা করুন, এটা বলছেন প্রধান উপদেষ্টা। দ্বিতীয়টা নিউজ এসেছে সমালোচনামূলক কন্টেন্ট সরাতেই গুগলকে বেশি অনুরোধ অন্তর্বর্তীকালীন সরকারের। আর তৃতীয়টা হচ্ছে সাংবাদিকতায় এর চেয়ে ভালো সময় আর আসেনি। প্রেস সচিব বলছেন সাংবাদিকতায় এখনকার চাইতে ভালো সুযোগ আসেনি 54 বছরের ইতিহাসে, এমনকি পাকিস্তান আমলে, এমনকি ব্রিটিশ পিরিয়ডেও এরকম স্বাধীনতা সাংবাদিকরা ভোগ করেনি যেটা এখন ভোগ করছে। প্রধান উপদেষ্টা বলেছিলেন মন খুলে আমাদের সমালোচনা করুন, কিন্তু ভেতরের তথ্য ডয়েসেফেলের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে প্রধান উপদেষ্টার ছবি দিয়ে তারা শিরোনাম করেছে সমালোচনামূলক কন্টেন্ট সরাতে গুগলকে অনুরোধ অন্তর্বর্তী সরকারের। অর্থাৎ গুগলকে সরকারের যত সমালোচনামূলক কন্টেন্ট রয়েছে, পোস্ট রয়েছে, সেগুলো সরানোর জন্য অনুরোধ করেছে সরকার। কি বলছে বিস্তারিত নিউজ? অন্তর্বর্তীকালীন সরকারের চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে গুগলের কাছে কন্টেন্ট সরানোর 279টি অনুরোধ বাংলাদেশ সরকারের।
279টি পৃথক পৃথক অনুরোধ করেছে বাংলাদেশ সরকার গুগলের কাছে যে সমালোচনামূলক এই কন্টেন্টগুলো আপনারা সরিয়ে নিন। অনুরোধ করেছে, এর বেশিরভাগই সরকারের সমালোচনামূলক পোস্ট। সরকারের এই অনুরোধে গুগল খুব কমই সাড়া দিয়েছে, অর্থাৎ গুগলের সাড়া দেওয়ার পার্সেন্টেজ একেবারেই কম। যেগুলো গুগল মনে করেছে তাদের নীতির বিরোধী পোস্ট, সেগুলো শুধু সরিয়ে নিয়েছে, কিন্তু সরকারের অনুরোধে ঠেকি গেলেনি তারা। গুগল আলফাবেট নিজেদের 2025 সালের জানুয়ারি থেকে জুন মাসের স্বচ্ছতা প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে। তাতে সরকার কি ধরনের কন্টেন্ট সরিয়ে নিতে অনুরোধ করেছে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলে ধরা হয়েছে। সরকারের অনুরোধ বলতে সরকারি বিভিন্ন সংস্থার কাছ থেকে পাওয়া অনুরোধের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ গুগল বুঝিয়েছে সরকারের বিভিন্ন সংস্থা থেকে এই অনুরোধগুলো করা হয়েছে। প্রতিবেদনে দেখা যায় এ সময় সরকার গুগলের কাছে কন্টেন্ট সরানোর জন্য 279টি আবেদন করেছে। এর মধ্যে আইটেম রয়েছে 279টি অনুরোধে যে আইটেমের পরিপ্রেক্ষিতে করা হয়েছে সেই আইটেম সংখ্যা হচ্ছে, কন্টেন্ট সংখ্যা হচ্ছে 1023টি। 1023টি কন্টেন্ট সরানোর জন্য 279টি পৃথক পৃথক আবেদন করেছে সরকার। এই যখন অবস্থা, তখন এই বছরের প্রথম 6 মাসে পাঠানো অনুরোধের সবচেয়ে বেশি 181টি ছিল সরকারের সমালোচনামূলক কন্টেন্ট সরানোর আবেদন। গুগল বলছে বাংলাদেশ থেকে অনুরোধ করা আইটেমগুলোর 65% বেশি ক্ষেত্রে যথেষ্ট তথ্য ছিল না, অর্থাৎ 65% বেশি ক্ষেত্রে কোনো তাদের যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো দেওয়া হয়নি। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 16.1% কন্টেন্ট আগেই সরানো হয়েছে, 9% আইনি প্রক্রিয়ায় 2.5% সরানো হয়েছে, অর্থাৎ সব মিলিয়ে 11.5% কন্টেন্ট গুগল সরিয়েছে। নীতি অনুযায়ী 3.7% সরানো হয়েছে এবং 3.5% ক্ষেত্রে কন্টেন্টই পাওয়া যায়নি। এরকম যেগুলো অনুরোধ করেছে তার মধ্যে 3.5% ক্ষেত্রে কন্টেন্ট খুঁজেই পাওয়া যায়নি। তার মানে গুগলের কাছে যে অনুরোধ সরকার করেছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 11 থেকে 12% সরিয়ে নিয়েছে গুগল, কিন্তু সেটা গুগল বলছে যে এই অনুরোধের প্রেক্ষিতে সরানো হয়নি। গুগলের যে নিয়ম নীতি, সেই নীতি বিরুদ্ধ ওইগুলো মনে করেছে তারা, এই কারণেই সেগুলো সরিয়ে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সরকার তাদের সমালোচনামূলক পোস্ট কেন সরিয়ে নিতে বলল, যখন প্রধান উপদেষ্টা বলেছেন একেবারে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আপনারা মন খুলে সমালোচনা করুন যখন আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছেন যে ইতিহাসের সব থেকে ভালো সময় এখন সাংবাদিকরা কাটাচ্ছেন, তারা প্রাণ খুলে মন খুলে কথা বলতে পারছেন, যার যা ইচ্ছা লিখতে পারছেন, বলতে পারছেন। এরকম মুহূর্তে কেন সমালোচনা কন্টেন্ট গুগলকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলো এবং কেন গণমাধ্যমে এই খবরটা আসলো, এটা নিশ্চয়ই একটা বড় ব্যাপার। তাহলে কি সরকার মুখে যাই বলুক না কেন সমালোচনাকে ভয় পাচ্ছে? সমালোচনাকে ভয় পাওয়া কি সঠিক মানুষের কাজ হতে পারে? সঠিক মানুষ, সঠিক পথে যারা থাকে তারা কি সমালোচনাকে ভয় পায়? এই প্রশ্নটাও প্রাসঙ্গিকভাবে এসেই যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় কেন এই চিঠি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।